আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সারা বিশ্বে কমলেও বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর একটি হোটেলে সংস্থাটির বাজেট বিষয়ক আলোচনায় বক্তারা বলেন, নিত্যপণ্যের বাজার অস্থির রাখছে শক্তিশালী সিন্ডিকেট, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এছাড়া সরকারি সেবায় জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি বন্ধের তাগিদ দেন রাজনীতিবিদ ও অর্থনীতিবিদরা। হাসানুল শাওনের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা বিষয়ে সিপিডির এই আলোচনা। যাতে প্রকাশিত এক জরিপের ফলাফলে সিপিডি জানায়, বাজেট নিয়ে সরকারের কাছে 64% মানুষের কোনো প্রত্যাশা নেই। বাজেটে নাগরিক জনতুষ্টির বিষয়গুলো প্রাধান্য না পাওয়াতে এমনটা হচ্ছে বলে মনে করছে সিপিডি। সংস্থাটির মতে, উচ্চ মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ঝুঁকি এবং প্রবৃদ্ধি কমে যাওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জে ফেলেছে দেশের অর্থনীতিকে। প্রথম সমস্যা হলো অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, যা মানুষের জীবনমানকে আঘাত করছে। পৃথিবীতে যখন মূল্যস্ফীতির পতন ঘটছে, বাংলাদেশে কিন্তু সেই সুফলটা বাংলাদেশের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না। খুবই দুঃখের বিষয় যে একদিকে আমাদের এই আর্থসামাজিক যে জায়গায় আমরা এসেছি, সেটার সাথে কিন্তু সমান্তরালভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারছি না, যার ফলে যে টাকাটা এই ট্যাক্স পেয়াররা দিচ্ছেন, সেই টাকাটার যথাযথ ব্যবহার আমরা করতে পারছি না। সিপিডির আলোচনায় বক্তারা সরকারি খরচে অপচয় ও দুর্নীতি বন্ধের তাগিদ দেন। দুর্নীতির জিরো টলারেন্স, এই জায়গায় যদি না যেতে পারি, তাহলে যত এই যে বাজেটে বাড়ান, তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না। অব্যবস্থাপনা হোক, দুর্নীতি হোক, সেগুলো যদি কমানো যায়, তাহলে কিন্তু আমাদের অর্থটা হয়তো যথাযথভাবে আমরা খরচ করতে পারবো। অর্থনীতির চলমান সংকটের জন্য ব্যাংক ও আর্থিক খাতের দুরবস্থাকে দায়ী করেন আলোচনার বক্তারা। এছাড়া তাগিদ আসে শক্তিশালী বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। 5-6 জন লোক তারা ইম্পোর্ট করছে এবং দে হ্যাভ এ সিন্ডিকেট, whatever price they want they can get it. সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে ইনফ্লেশন আপনি কমাতে পারবেন। ব্যাংকগুলোকে আপনি অ্যাকোয়ার করুন। এই যে এদের টক্সিক যেই অ্যাসেটগুলো আছে, এগুলো কোথায় যাবে? হোয়াট ইজ দ্য অ্যাসিওরেন্স দ্যাট আপনারা গুড গভর্নেন্স কন্টিনিউ করবেন? ভিতর বইটার প্রয়োজন আছে, এইটা এখন আমি বলবো, অপচয় রোধ করতেই হবে, পেইনফুল অপচয় আছে। এছাড়া আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের প্রাধান্যগুলো নতুনভাবে ঠিক করার তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের উন্নয়নে বড় বাধা দুর্নীতি, এমন মন্তব্য করে সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মুদ্রানীতিও সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, যার খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি। রাজধানীতে আন্তর্জাতিক উন্নয়ন অধ্যয়ন সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থনীতিবিদরা বলেন, সরকারের নীতির প্রতি জনসমর্থন না থাকায় সংকট বাড়ছে। মিসবাহ হাসানের রিপোর্ট। উন্নয়নের বহুমাত্রিক সমীকরণ, চলমান বাস্তবতা ও আগামীর অর্থনৈতিক পরিকল্পনা জানান দিতেই এই সম্মেলন, যাতে অর্থনীতির নানামুখী সংকটের কথা তুলে ধরেন অর্থনীতিবিদরা। বলেন, একক দেশের ওপর নির্ভরশীলতা কাটিয়ে অর্থনৈতিক কূটনীতির যথাযথ প্রয়োগ করতে হবে বাংলাদেশকে। সরকারের যদি জনগণের চোখে বৈধতা থাকে, আত্মবিশ্বাসী হয় এবং সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে, তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয়। দেশের ভেতরের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য দেশের স্বার্থের বিষয়ে কোনো আপোষ করতে হয় না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ জানিয়ে এটি নিয়ন্ত্রণে ব্যাংকিং খাতকে রাজনীতি মুক্ত করার পরামর্শ দেন বক্তারা। বাইরের ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আমরা তাদের ইনফ্লুয়েন্স, আর কিছু গোষ্ঠী নাই বললাম, ব্যাংকারদের গোষ্ঠী আছে, চেম্বারের গোষ্ঠী আছে, দেখা করে গিয়ে নানা রকম কথাবার্তা বলে গিয়ে, অর্থাৎ এইগুলি থেকে বাইরে আসা ভেরি ডিফিকাল্ট। এইগুলির বাইরে এসে যদি আপনার করতে পারেন, বেটার পারফর্ম করবে সেন্ট্রাল ব্যাংক। তবে বর্তমান গভর্নর জানান, আর্থিক নীতির সাথে সমন্বয় করে বাস্তবায়ন করা হচ্ছে মুদ্রানীতি। If you look our the monetary program aim to
and high pot money, M0, এবং also the private sector credit, এটাকে সব আমার ডেজার্ট মানি সাপ্লাইয়ের মধ্যে আছে। সো আই ডোন্ট থিঙ্ক যে এই বন্ড ইস্যু করার সাথে সাথে মানি ক্রিয়েশন হয়ে গেছে 5 টাইমস। আমার মানে এই ধরনের যে আশঙ্কা এটা ঠিক না। এটা আমার মনে হয় যে এটা নিয়ে যারা গবেষণা করেন তারা আমাদের বাংলাদেশ ব্যাংকের ডেটা আছে, এই ডেটাগুলো নিয়ে আপনারা দেখতে পারেন। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের অর্থনীতি ভালো করছে বলে দাবি করা হয় সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ is now moving forward with the vision of transforming itself into a smart nation. HPM Sheikh Hasina and her team are working relentlessly towards the implementation of SDGs by 2030 and building a smart Bangladesh by 2041. Bangladesh has completed a number of mega projects, namely Podda Bridge and Podda Bridge with our own resource, of course. The Dhaka Metro Rail, the elevated expressway, the Kornofuli Bangabandhu River Tunnel, which have already started to add value. মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রথমে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শামুন্দুলাল সেন, সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্যাথোলজি ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার সহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি নির্মাণ করা হয়েছে। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাপ্রধানকে সাথে নিয়ে পুরো অডিটোরিয়াম ঘুরে দেখেন সরকার প্রধান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ নির্মাণ করা হয়েছে। এরপর সব পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক জ্ঞান সম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তোলা বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে সেনা সদস্যদের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। ৭৫ 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার বিকেলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ঝোড়ো বাতাসের সাথে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলায় বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা, চৌধুরীপাড়া, মৌলারপাড় কলোনির নতুন বাঁশতলা, ঝুমগাঁও, পেকপাড়া এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বিকেল 4টার দিকে হবিগঞ্জ পৌর শহরের শায়েস্তানগর, অনন্তপুর সদর উপজেলার বহুলা, ভাদই, ভাঙ্গাতপুর, ধুলিয়াখাল সহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়। শিলাবৃষ্টিতে অনেকের ঘর ও দোকানের টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। কালবৈশাখী ঝড়ে গাছের ডালপালা ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিকেল থেকে গোটা শহর বিদ্যুৎবিহীন রয়েছে। তাপপ্রবাহ অব্যাহত থাকলেও গরম কিছুটা কমে আসায় সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। কিছু শর্ত সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে, তবে অ্যাসেম্বলি সহ শিক্ষার্থীদের ক্লাসের বাইরের কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া যাবে না। মিজান রহমানের রিপোর্ট। ঈদুল ফিতরের ছুটি শেষে গত 21 এপ্রিল সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, তবে তীব্র তাপপ্রবাহের কারণে 20 এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়।
তবে অনেক দিন বন্ধের পর স্কুলে এসে খুশি শিক্ষার্থীরা। দীর্ঘ বন্ধে পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষকরা। সিলেবাসটা অনেকটা গ্যাপ হয়ে গেছে, এখন সেটা ফিল আপ করার জন্য আমাদের রেগুলার ক্লাস করতে হবে। অভিভাবকদের জন্য সভা করব আমরা, মাত্রই তো স্কুল খুললো। যদি সরকার মন্ত্রণালয় এই পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে দেয়, তবে আমি আশা করব যে আমাদের ছাত্রদের দ্বারা সিলেবাস সম্পূর্ণ হবে। রোববার সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল ঘুরে দেখা যায় তাপপ্রবাহ কিছুটা কমে আসায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। তবে অনেক অভিভাবক শিক্ষার্থীরা তাপমাত্রা আরও সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন। অনলাইনে ক্লাস করুক, যেভাবে করোনার সময় হয়েছে, সেই বছর 3 বছর যদি অনলাইনে করতে পারে, 15 দিন কেন পারবে না? এত রোদ, এখন 5টা পর্যন্ত আমাদের ক্লাস হচ্ছে, প্রচুর হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, তার মধ্যে অনেক কষ্ট হচ্ছে আমাদের। গরমে আমাদের অনেক প্রবলেম হচ্ছে, কারেন্ট থাকছে না, এর জন্য ক্লাস করতে সমস্যা হচ্ছে অনেক। এই গরমে বাচ্চারা তো থাকাই কষ্ট করে, ক্লাসের সময়টা যাতে আগিয়ে দেয়, সকালে হয়। এছাড়া বৃষ্টিপাতের কারণে রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার তাপমাত্রা কিছুটা কমে এসেছে। এসব জেলার তাপমাত্রা 40 ডিগ্রির নিচে নেমে এসেছে। এ কারণে স্কুলের পাঠদানে অংশ নিতে ভোগান্তি কমেছে শিক্ষার্থীদের। কিছুদিন যাবত তাপ খুবই নিয়ন্ত্রণে আছে, আমাদের ভালো লাগছে স্কুলে ক্লাস করতে পেরে। একটু কষ্ট হবে, সমস্যা নেই, আমাদের স্কুল করাটা দরকার, অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে। মর্নিং শিফটে স্কুল দেওয়াটাই ভালো, কারণ সকালের তাপটা দুপুরের থেকে অনেক কম। পরীক্ষাটা এ মাসে না হয়ে তার পরের মাসে হলে ভালো হতো। সবাই মিলে স্কুলে ঘুরছি, লাইব্রেরিতে গেছি। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে গত 28 এপ্রিল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরের দিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আবহাওয়া ও জলবায়ুকে বিপর্যস্ত করতে মানব সৃষ্ট কারণের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখে বায়ু দূষণ। গবেষকরা বলছেন, ব্ল্যাক কার্বন, মিথেন সহ যে বিষাক্ত গ্যাসগুলো আবহাওয়াকে বিপর্যস্ত করে তোলে, ঢাকা সহ দেশের অন্যান্য নগরে তার দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। দূষণের পরিমাণ এতটাই বেড়েছে যে ঢাকার বাতাসে পাওয়া যাচ্ছে ভারী ধাতুর অস্তিত্ব। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে বিশেষ ধারাবাহিকের 12তম পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। জ্বালানি পোড়ানো, শিল্প কারখানায় ধোঁয়া, প্রচুর পরিমাণে ব্ল্যাক কার্বন, মিথেন, সিএফসি সহ বিষাক্ত গ্যাস নির্গত করে, যা সূর্য থেকে আসা তাপ ধরে রাখে। এই গ্যাস আবার বাধা দেয় পৃথিবীর শীতলীকরণ প্রক্রিয়ায়ও, যার ফলে উষ্ণ হচ্ছে বিশ্ব। বায়ুমান সূচকে পৃথিবীর দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই অবস্থান ঢাকার। বিশেষজ্ঞরা বলছেন, গত 30 বছরে ঢাকার দূষণের ধরন পাল্টেছে, আরও বিষাক্ত হয়ে ছড়িয়েছে অন্য জেলায়ও। ব্ল্যাক কার্বন, ব্রাউন কার্বন, তারপরে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, ওজোন, তারপরে ক্লোরোফ্লোরোকার্বন, এইসব গ্যাসগুলাই আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তোলে। ঢাকার বাতাসে দিয়ে বললাম প্রায় 50 থেকে 80 গুণ বেশি একটা উন্নত দেশের জন্য। অনেকগুলা অন্যান্য মেটালসও থাকে, তাই অন্যান্য মেটালসগুলো নিয়ে আমরা অত বেশি ওরিড না। যেগুলো টক্সিক মেটাল সেগুলো নিয়ে আমরা বেশি ওরিড আর কি, যেমন মার্কারি, ক্যাডমিয়াম, লেড, কপার, কোবাল্ট, ক্রোমিয়াম, এইসবগুলো, আর্সেনিক, এগুলা বাতাসে আসে আর কি আমাদের এনভায়রনমেন্টে। বাড়ছে ফ্রিজ, এসি সহ ইলেকট্রনিক্স ব্যবহারের ঘোড়দৌড়। এতে প্রতিনিয়তই বায়ুমণ্ডলে জটিল মিথস্ক্রিয়ার মাধ্যমে বায়ু দূষণ ও জলবায়ু পরিবর্তন একে অন্যকে দারুণভাবে প্রভাবিত করছে। তাই বিষাক্ত দূষণ কমিয়ে আনার বিকল্প নেই। কয়লা পোড়ানো অথবা অন্যান্য জ্বালানি পোড়ানো, এগুলো থেকে শিল্পায়নের কারণে অনেকটাই হয়েছে। এবং আরেকটা হলো যে গাড়ি ঘোড়া ব্যবহার, এয়ার কন্ডিশন থেকে যে নিঃসরণটা হয়, সিএফসি নিঃসরণ হয়, ক্লোরোফ্লোরোকার্বন, এটা মারাত্মক। আমাদের যে ব্যবহার করি আমরা রেফ্রিজারেটর ইত্যাদি, সেখান থেকেও হয়। গবেষকরা বলছেন, বায়ু দূষণকে হ্রাস টেনে না ধরলে বিপদ আরও ঘনীভূত হবে, বাড়বে সংকট। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়েছে রাজধানীতে। রাত 10:15টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বিজলি সহ ঝুম বৃষ্টি শুরু হয়। এ সময় বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হতে দেখা গেছে। ঝড়ে বিভিন্ন স্থানে পথচারীরা আটকা পড়ে। টানা তাপপ্রবাহের পর এমন বৃষ্টি ও দমকা বাতাসে নগর জীবনে অনেকটাই স্বস্তি নেমে আসে। এর আগে সারা দেশে কয়েকদিন টানা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম দিক দিয়ে কালবৈশাখী ঝড়টি বয়ে যেতে পারে। কালবৈশাখীতে 2 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয় আবহাওয়া অফিস। এছাড়া দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত শুরু হবে, যা ছড়িয়ে পড়বে সারা দেশে। বৃষ্টিপাতের পর আবারও তাপমাত্রা বাড়ার শঙ্কা রয়েছে। মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এক দেশের জন্য একরকম, আর নিজেদের দেশের জন্য আরেক রকম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বলেন, বিশ্ব অর্থনীতি এখন চাপে আছে, তাই বাংলাদেশের অর্থনীতিও চাপে আছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন ইস্যু নিয়ে চলমান আন্দোলন ও তা দমনের বিষয় নিয়ে কথা বলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট 2,500-এর মতো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা যে কায়দায় বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন দমন করছে তা মানবাধিকারের লঙ্ঘন। তুমি আমার মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলবে, আমার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে, দেশে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলবে। এখন আমি কি বলতে পারবো না, প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রে গান ভায়োলেন্স হচ্ছে, গাজায় গণহত্যার বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে রুথলেসলি। ছাত্রীদেরকে দেখলাম হাত দুটো পেছনে নিয়ে রশি দিয়ে বেঁধে অ্যারেস্ট করা হচ্ছে। এই সত্যটা যদি আমি বলি, তাহলে এখানে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব নষ্টের বিষয়টা কেন এখানে? বিশ্বজুড়ে চলা কয়েকটি যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি চাপে আছে উল্লেখ করে কাদের বলেন, বাংলাদেশ তো বিশ্ব থেকে আলাদা নয়, তারপরও জনগণের কষ্ট লাঘব করতে সরকার নানাভাবে চেষ্টা করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। আমদানি, রপ্তানি, জ্বালানি, ইনফ্লেশন, ডলার সংকট, এইসব বিষয়গুলো অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ এবং এগুলো এফেক্টেড হলেই তো চাপ থাকে। সেই চাপ আমরা উপেক্ষা করবো কেমন? বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কাজে আমরাও চাপ অনুভব করছি। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা একান্ত আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বলে জানান কাদের। অন্য দলগুলো এক্ষেত্রে কি করবে তা নিয়ে আওয়ামী লীগের কিছু করার নেই বলেও জানান তিনি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সরকার দেশের স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজের একাংশ আয়োজিত আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম চলছে। গণতন্ত্র ফিরে না আসলে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে আসবে না বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তান সরকারের প্রশংসা নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীনরা উল্লাস করে, কিন্তু অন্যরা কথা বললে অন্যায় হবে কেন, এমন প্রশ্ন তোলেন মঈন খান। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, এখানে যদি মানুষকে বাধ্য করা হয় আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। বাংলাদেশ যে আদর্শের সৃষ্টি হয়েছিল, সেই গণতন্ত্র, যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম, সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে।
এবার মানব পাচার আইনে করা মামলায় সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার রিমান্ডের এই আদেশ দেন। এদিকে মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। নূর হোসেনের রিপোর্ট। মৃত্যু সনদ জালিয়াতি সহ নানা অনিয়ম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকেই আলোচনায় সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। 1 এপ্রিল রাতে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 3 দিনের রিমান্ড শেষে রোববার মিল্টন সমাদ্দারকে আদালতে তুলে মানব পাচারের অভিযোগে করা অন্য একটি মামলায় তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত। এদিকে মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তিনি সাংবাদিকদের বলেন, মিল্টন সমাদ্দার দোষী কিনা তা আদালতে প্রমাণিত হবে। গোয়েন্দা পুলিশ বলছে, স্বামীর সব অপকর্ম জানার পরও চুপ থাকায় দায় এড়াতে পারেন না স্ত্রী মিঠু হালদার। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, অত পচন ধরেছে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। আশ্রিতদের সাথে খারাপ আচরণ করার কথা মিল্টন স্বীকার করেছে বলে জানায় পুলিশ। আমি মনে করি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। লোডশেডিং নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চূন্য। রোববার সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ভাড়া বাবদ বিদ্যুৎ কেন্দ্রের 1000 কোটি টাকা গেলেও গ্রামে এখনো 12 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। লোডশেডিং হয় না, চ্যালেঞ্জ করলাম, লোডশেডিং হয় না গ্রামে, এগুলো বলবেন কেন? যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে ভাড়ার 22-23 আর্থিক বছরে এই বসে থাকার কারণে ভাড়া বাবদ 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। ওই যে দায় মুক্তি দিয়ে যে সমস্ত চুক্তি আমরা করেছি, এই চুক্তি জনগণের সাথে বাতিল করেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের অগণতান্ত্রিক আচরণের কারণে এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতেই অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। ডানপন্থী এবং বামপন্থী দলগুলো কিভাবে এক হয়ে গেল, আমরা বলেছি এই কৃতিত্ব অনেকখানি সরকার এবং সরকারি দলের। 14-18 সালে বা সর্বশেষ 24 সালের গ্রামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করে সমগ্র নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে বাস্তবে তারা সকল বিরোধী দল এবং জনগণকে রাজপথে তারা এক কাতারে দাঁড় করে দিয়েছে। এখানে অন্য কোনো ম্যাজিক নেই। গোটা নির্বাচনী ব্যবস্থাকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থাকে বাংলাদেশ থেকে তারা পুরোপুরি এটাকে বিদায় করে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পেরু আর্মড ফোর্সেসকে উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরিকৃত একটি এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল ইওটি এবং রিমোটলি অপারেটেড ভেহিকেল আরওভি প্রদান করা হয়েছে। সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ উপহার স্বরূপ ইওটি এবং আরওভি পেরু আর্ম ফোর্সেসকে হস্তান্তর করেন। এ সময় সেনাপ্রধান বলেন, পেরু আর্ম ফোর্সেসকে আরওটি প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুসকাতে ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে এর মৌলিক নকশা ও সক্ষমতা নির্ধারণ করা হয়েছে। বিগত কয়েক মাস যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীর প্রযুক্তি বিশেষজ্ঞরা এটিকে চূড়ান্ত আকারে আনতে নিরলসভাবে কাজ করেছেন। মিনুসকাতে সাম্প্রতিক আইইডি হুমকি বিবেচনায়, কাউন্টার আইইডি সক্ষমতা বিকাশে এইইওডি এবং আরওভি কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে।
দেশব্যাপী ডায়াবেটিস বিষয়ক সচেতনতা তৈরি এবং সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে ভূমিকা রাখতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক। সকালে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের মেজর সালেক চৌধুরী বীর উত্তম সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্মারকটিতে স্বাক্ষর করেন ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সরওয়ার। এই সমঝোতা স্মারকের মাধ্যমে কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস ও মোবাইল ডায়াবেটিস সেবা প্রকল্পের আওতায় দেশব্যাপী ডায়াবেটিস নির্ণয়, রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। দেশে শুরু হচ্ছে মোবাইল গেমিং এর সবচেয়ে বড় আসর মোবাইল মেনিয়া 2024 পাওয়ার্ড বাই এয়ারটেল। এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী ব্র্যান্ড এয়ারটেল। আজ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজনের নানা দিক তুলে ধরা হয়। আসরে বিজয়ী 2 সেমিফাইনালিস্ট আগামী জুলাইয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গ্র্যান্ড ফিনালে অংশ নেবে। বিজয়ীর জন্য থাকছে 30 লাখ টাকার পুরস্কার। অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ উপস্থিত ছিলেন। এই ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।